নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী প্রতিভা বসুর লেখা ছোট গল্প আইন। শুনতে থাকুন আজকের গল্প আইন। শেষ পর্যন্ত নির্মলবাবুর শাস্তি সাব্যস্ত হলো। 1 মাসের জেল অথবা অত টাকা জরিমানা। নির্মলবাবু ক্ষুব্ধ স্বরে বললেন, এ কি মগের মূল্য যে যা খুশি তাই হবে? আমি জীবনে কোনো অন্যায় কাজ করিনি, মিথ্যে কথা বলিনি। কিন্তু আইন তো আইনই, এইখানে ওসব চলে না। ন্যায় বিচার করতে হলে কঠিন হতেই হবে। উপায় কি? তখন কোঁচা ঝেড়ে নির্মলবাবু বললেন, ঠিক আছে, আমি জেলই খাটবো, কিন্তু অন্যায়ভাবে অপরাধ স্বীকার করে কখনোই ফাইন দেব না। অতএব স্ত্রীকে মেয়েকে একা বাড়িতে রেখে হাজতে গেলেন। নির্মলবাবুর বয়স 64, শিলিগুড়িতে ছিলেন। সংস্কৃতজ্ঞ পণ্ডিত তিনি। শিলিগুড়ি হাই স্কুলে সংস্কৃত পড়াতেন। বলা যায় নিতান্তই লেখাপড়ার মানুষ। মোটা কাছে চশমার ভিতর দিয়ে কেবল রাত দিন ওই দেখছেন। পুরনো বইয়ের দোকান ঘেঁটে ঘেঁটে ঘুরে ঘুরে কেবল বই কিনছেন। অর্ধেক জীবন তার পরাধীন ভারতে কেটেছে। অতএব তখনকার দিনের মাস্টারদের দারিদ্র্য তার অভিজ্ঞতায় খুবই স্পষ্ট। বাকি অর্ধেক কাটাতে কাটাতে যতদিনে তাদের অবস্থার অনেকটাই পরিবর্তন এলো, ততদিনে তারও অবসর হয়ে গেল। সন্তান সংখ্যা 4, 2টি ছেলে 2টি মেয়ে। এই 4টি ছেলে মেয়ে শাক ভাত খেয়ে হলেও লেখাপড়া শিখিয়েছেন। এখন ছেলে দুজনই কর্মরত, বিবাহিত সন্তানের পিতা। বড় কন্যাটিকে ভালো পাত্রে বিবাহ দিয়েছেন। ওরা সবাই ভালো আছে, সুখেই আছে। শুধু ছোট মেয়েটি এখনো ছাত্রী। এছাড়া আর কোনো দায়িত্ব নেই তার। নির্মলবাবুদের সাবেক বাড়ি ছিল পাবনায়। সেখানকার লাহিড়ী পরিবারের ছেলে তিনি। অতি শৈশব সেখানে কাটলেও বড় হয়েছেন কলকাতাতেই। ভবানীপুরের চাউলপট্টিতে তার পৈতৃক বাড়ি। বাড়িটি খোলামেলা, চারপাশেই একটু একটু করে জমি জায়গা ছেড়ে রাখা আছে। ভবানীপুর গ্রামটি শহর হয়ে ওঠার আগে নির্মলবাবুর ঠাকুরদামশাই বাড়িটি কোনো শৌখিন জমিদারের কাছ থেকে কিনেছিলেন। সেই জমিদার সম্ভবত এই বাড়িটিকে বাগান বাড়ি হিসেবেই ব্যবহার করতেন। বাড়িটির গড়ন দেখলে সেরকমই মনে হয়। মাঝখানে শ্বেত পাথরে বাঁধানো বিরাট একটি হলঘর। সামনে ঢাকা বারান্দার দুপাশে 2টি শয়নকক্ষ, আবার হলঘরের দুপাশে 2টি শয়নকক্ষ, আবার পিছনেও সেই রকমই ঢাকা বারান্দা। তার দুপাশেও 2টি ছোট ঘর, পিছনে উঠোন, জল কল, 2টি বাথরুম। উল্টো দিকে কাজের লোকেদের জন্য টালির ঘর। সব ঘরে যাবার দরজা আছে। আবার আলাদা ঘর থেকে আলাদা আলাদা বেরিয়ে যাবারও পথ আছে। অর্থাৎ প্রত্যেক ঘরে দরজা বন্ধ করলে যেমন আলাদা, তেমনি বেরিয়ে যেতে চাইলেও অলক্ষ্যে বেরিয়ে যাবার অসুবিধে নেই। নির্মলবাবু যেদিন শিলিগুড়ির হাই স্কুলে এই মাস্টারি চাকরিটি পেলেন, লাহিড়ী বাড়িতে সেদিন আনন্দের বান ডেকে গিয়েছিল। বিয়ে বিটি হয়ে পুরো 2 বছর তাকে চাকরির অভাবে বসে থাকতে হয়েছে। সুতরাং খুশি তো হবারই কথা। নির্মলবাবুর বাবা সুবিমল বাবুও স্কুল মাস্টার ছিলেন। 4 মেয়ের পরে এই নির্মল তার একমাত্র পুত্র। 4 মেয়ের 3 মেয়েকে বিয়ে দিয়ে সুবিমল বাবুর মাস্টারি জীবন যখন ধারে দেনায় তল, তখন ছেলে এই কাজটি পাওয়াতে তিনি ঈশ্বরের দয়ায় মুগ্ধ হলেন এবং ছোট মেয়ের পাত্র দেখবার সঙ্গে সঙ্গে ছেলের জন্য পাত্রী দেখতে লাগলেন এবং অচিরেই বিবাহ হয়ে গেল। নির্মলবাবুর স্ত্রীর নাম বিদ্যাবতী। শুধু যে নামটি অতি সুন্দর নির্মলবাবুর কাছে, তাই কিন্তু নয়। বিদ্যার প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধাও নির্মলবাবুর জীবনকে মাধুর্যে ভরে দিল। নির্মলবাবুর 150 টাকা মাইনের
দারিদ্র্যের সংসার বলে বিদ্যাপতির মুখে কোনো অভিযোগ ছিল না। অভাবের মধ্যেও স্বামীর বই কেনার নেশাকে তিনি প্রশ্রয় দিতেন, গৌরবের চোখে দেখতেন। বিদ্যাপতি সচ্ছল ঘরের মেয়ে। বাপ ঠাকুর তার সোনা দানা বাসনপাতি খাট পালঙ্ক দিয়ে ভালোভাবেই বিবাহ দিয়েছিলেন। পরপর 4টি সন্তান নিয়ে তাদের বড় করে তুলতে, লেখাপড়া শেখাতে যত হিমশিম খেয়েছেন, ধীরে ধীরে সেই সোনার দানা, তামা, কাঁসা, পিতল এসবদের কোথায় তলিয়ে গেছে। তা নিয়ে বিদ্যাপতির কোনো দুঃখ ছিল না, জানতেও দেননি। সর্বদাই তার হাসি মুখ, সর্বদাই তিনি লুটিয়ে আছেন সংসারের কাছে, স্বামীর কাছে। এমন স্ত্রীকে নিয়ে কোন স্বামীর জীবন না অখণ্ড শান্তিতে ভরা থাকে। ছেলে মেয়েও সবাই অত্যন্ত নম্র, ভদ্র, সৎ এবং শিক্ষিত। ছেলে দুজনের একজন মালদার ব্যাংক কর্মী, অন্যজন কোথায় একটা ছোট কলেজে অধ্যাপনা করে। নির্মলবাবু কলকাতাতে এসে প্রথম অশান্তির মুখ দেখলেন। চাকরি নিয়ে সেই যে শিলিগুড়ি গিয়েছিলেন, চাকরির শেষ দিন পর্যন্ত সেখানেই ছিলেন। অবসরের পরে আরো 3 বছর এক্সটেনশন পেয়েছিলেন, নেননি। বানান নিয়ে একখানা বই লেখার ইচ্ছে আছে, ভেবেছিলেন কলকাতায় এসে নিজেদের বাড়িতে স্থায়ীভাবে বসে একাগ্র হয়ে সেই বইখানাই লিখবেন। তাছাড়া ছোট মেয়ে লোপামুদ্রার খুব শখ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে। উত্তরবঙ্গ থেকে সে এই সংস্কৃত অনার্স নিয়ে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে বিএ পাশ করেছে। নির্মলবাবুর মা মারা গেছেন অনেক দিন। তার মৃত্যুর ঠিক পরে পরে হঠাৎ একদিন নির্মলবাবুর বাবার স্কুলের সহপাঠী এক বন্ধু এসে বললেন, আমাকে একখানা ঘর ভাড়া দাও সুবিমল, আমি ভীষণ বিপদে পড়েছি। তোমার তো এতগুলো ঘর, একা একা করবে কি? আমি এলে তবু তোমার একজন সঙ্গী হবে, সহায় হবে। তোমার স্ত্রী না থাকুন, আমার স্ত্রী তো আছেন, তিনিও দেখাশুনো করতে পারবেন। বাবার ইচ্ছে ছিল না, ভাড়াটে বিষয়ে তার মনে একটা ভয় ছিল। তিলোতম হাঙ্গামার আভাসেও তিনি শঙ্কিত হয়ে পড়তেন, যে অভ্যাস নির্মলবাবুর মধ্যেও পুরো মাত্রায় বিদ্যমান। তিনি বলেছিলেন, আমি একা হলে কি হবে? মেয়েরা সব সময় আসছে ছেলেপুলে নিয়ে, জামাই না আসছে, ছেলেও আসছে প্রত্যেক ছুটিতে, ঘর আমার লেগেই যায়। শেষ পর্যন্ত যাকে বলে হাতে পায়ে ধরা, তাই করতে লাগলেন। তখন বাবা বললেন, আমার ছেলে আসবে গ্রীষ্মের ছুটিতে, তাকে বলে দেখি, যদি রাজি হয়। নির্মলবাবু রাজি হলেন, বললেন, দিয়ে দাও বাবা, তুমি তো কিছুতেই আমার কাছে গিয়ে থাকবে না, একা একা থাকো, আমাদের ভয় করে। বিদ্যা তো প্রায়ই বলে আমি বরং বাবার কাছে গিয়েই থাকি, কিন্তু ও এলে ছেলে মেয়েগুলোকে কে দেখবে? সবাই তো ওখানকার স্কুলে পড়ছে, কলকাতায় এনে ভর্তি করতে হলে এত খরচ হবে যা আমি সামাল দিতে পারবো না। সুবিমল লাহিড়ী হা হা করে উঠে বসলেন। কি পাগলের মতো কথা বলছিস? বৌমা কি করে ভাবলেন যে নিজের সংসার ছেড়ে এখানে এসে থাকবেন? আমি তো সব সময়ই যাচ্ছি, থাকছি, চলে আসছি, তোরাও তো সব ছুটিতেই আসছিস। কটা দিন আর একা থাকি। আসলে কি জানিস, জন্ম কর্ম চাকরি সবই তো কলকাতায়, আর তোর মাও তো এখান থেকেই গেলেন। সেজন্যই এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে স্থায়ী হতে পারি না। বাবার বন্ধু প্রভাত সর্বাধিকারী বললেন, আরে আমাকে একটা মাত্র ঘর দিলেই হবে, আর ওই পিছনে তোমার চাকর বাকরের টালির ঘরখানা, ব্যাস ব্যাস, আর আমার দরকার নেই। নির্মল বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি থাকুন না, জল কল এন্ট্রেন্স সবই তো আলাদা। সামনের দিকটা দিয়ে আমরা যাব আসবো, পিছনের দিকটা দিয়ে আপনারা যাবেন আসবেন। তাই হলো। প্রথমে প্রভাত কাকা শুধু কাকিমাকে নিয়ে এলেন। কিছুদিন বাদেই দেখা গেল তার বড় ছেলে বউ নিয়ে এসে হাজির।
কি মুশকিল! একখানা মাত্র শোবার ঘরে ওরা শোবে কি করে? অবস্থা দেখে বাবা বাধ্য হয়ে পিছনের ঢাকা বারান্দা খালি করে অর্ধেক ওদের দিয়েছিলেন। তখন মন্দ জায়গা হলো না। শয়নকক্ষটি বড়, সংলগ্ন ছোট ঘরটি ছোট হলেও ব্যবহারযোগ্য। পিছনের বারান্দাটিও অর্ধেক করে বেশ বড়সড় একটা ঘরই হয়ে গেল। তার উপরে টালির ঘরটা। প্রভাত কাকা কৃতজ্ঞ হয়ে বাবার হাতে ৩০টি টাকা ভাড়া হিসেবে গুঁজে দিয়ে বললেন, তুমি যা করলে তার কোনো তুলনা নেই। ভাড়ার অঙ্ক দেখে বাবা অবাক, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। এরপরে এলো ছোট ছেলে। সে নাকি মামার বাড়িতে থেকে পড়ছিল, ফেল করে চলে এসেছে। ছুটিতে এসে নির্মল বলল, যাকে ফাঁকা বাড়িটা তবু ভরেছে লোকজনে। বাড়ি ব্যবহার না করলেও ভালো থাকে না। ভাগ্যদোষে কয়েক বছরের মধ্যে হঠাৎ বাবাও মারা গেলেন। খবর পেয়ে নির্মলবাবু তৎক্ষণাৎ চলে এলেন সপরিবারে। অত্যন্ত শোকার্ত হলেন। প্রভাত কাকা আর কাকিমা নানাভাবে সান্ত্বনা দিলেন, সাহায্য করলেন। নিধিরাও সবাই এসেছিলেন। শ্রাদ্ধ শান্তি চুকে গেলে ফিরে গেলেন সবাই। নির্মলবাবুরও ফেরবার সময় হলো। কাকিমা সাশ্রু নয়নে বললেন, আবার কবে আসবে বাবা? দীর্ঘশ্বাস ফেলে নির্মলবাবু বললেন, এবার আর পুজোর ছুটিতে আসবো না ঠিক করেছি। আর আসবো কার জন্যই বা? বাবাই রইলেন না। কাকিমা বললেন, আহা, আমরা কি কেউ নই? নির্মলবাবু বললেন, "আহ, নিশ্চয়ই আপনারা আমাদের অতি আপনজন। দুঃখের দিনে আপনারা আমাদের জন্য যা করেছেন কোনোদিন ভুলবো না। বাড়ি যখন একটা আছে, দরকারে অদরকারে আসবো বই কি মাঝে মাঝে। প্রভাত কাকা বললেন, বাড়ি কি তবে তালা বন্ধ পড়ে থাকবে? কত জিনিস তোমাদের, সব তো চুরি হয়ে যাবে। নির্মলবাবু বললেন, আপনারা আছেন তো, ভাবনা কি? কাকিমা বললেন, আহা, আমরা তো থাকি পিছনে। তোমাদের তালা থাকবে সামনের ঢাকা বারান্দায় বড় দরজায়। কখন কি হয় বলা যায় কি? তোমরা বরং ভিতরে ভিতরে সবই বন্ধ করে আমাদের দিক দিয়ে তালা বন্ধ করে বেরিয়ে যেও, একেবারে নিশ্চিন্ত। ঠিক, আপনি খুব ঠিক কথা বলেছেন কাকিমা। আপনাদের শোবার ঘরের যে দরজাটা আমরা এদিক থেকে বন্ধ করে রাখি, সেই দরজাটা দিয়ে বেরিয়ে তারপর তালা লাগাবো। নির্মলবাবু পরম নিশ্চিন্ত। শেষ পর্যন্ত তাই হয়েছিল। বেশির মধ্যে এইটুকু, বিদায় মুহূর্তে কাকিমা বললেন, তালা লাগিয়ে চাবিটা বরং আমার কাছেই রেখে যাও বৌমা। মাঝে মাঝে খুলে একটু হাওয়া খাওয়ানো ভালো। কত বই তোমাদের, শেষে ওই ধরে যাবে। আর তোমরা যখন আসবে আমি তখন জল ধরে ঘর পরিষ্কার করে একেবারে ফিটফাট করে রাখবো। প্রায় ৩৫ বছর শিলিগুড়িতে কাটিয়েছেন নির্মলবাবু, কিন্তু এসেছেন ঘন ঘন। তবে বাবার মৃত্যুর পরে বিশেষ কোনো কারণ ছাড়া আর বড় একটা আশা হয়নি। যখন এসেছেন সর্বদাই কাকিমা ঘর দুয়ার তো পরিষ্কার করেই রেখেছেন, রান্না বান্নাও করে রেখেছেন। তার যত্নে তো মনেই হয়নি একটা শূন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, বরং মনে হয়েছে যেন এখানেই থাকেন। এক বিন্দু ধুলোবালি কোথাও নেই, কোথাও অব্যবহারের চিহ্ন নেই। কিন্তু অবসর নিয়ে স্থায়ীভাবে বাস করতে এসেই ঠোক্করটা খেলেন। তার এতকালের শান্তিময় জীবনের দুর্গ প্রচন্ড আঘাতে খসে পড়ল। প্রভাতবাবু মারা গেছেন ততদিনে। বড় ছেলে মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে চলে গেছে বাড়ি ছেড়ে। কাকিমা বয়স্ক হয়েছেন, কিন্তু শক্তপোক্ত তেমনই আছেন। ছোট ছেলে রনেন চূড়ান্ত অমানুষ হয়ে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, রাজনীতি করছে, এবং তালা খুলে বলা যায় প্রায় সারা বাড়িটাই দখল করে নিয়েছে।
ওদিকের দুটি শয়নকক্ষ আর ছোট ঘরটা ছাড়া কিছুই অবশিষ্ট নেই তাদের জন্যে। কাকিমার ব্যবহারও সম্পূর্ণ অন্য মানুষের মতো। নির্মলবাবু হতভম্ব হয়ে বললেন, এসব কি হয়েছে কাকিমা? হল ঘর, সামনের বারান্দা, পিছনের বারান্দা যা এদিকে ছিল সবই তো দেখছি আপনারা নিয়ে একদম বন্ধ করে দিয়েছেন। আমরা তো ঢুকতেই পারছি না। অন্যদিকে তাকিয়ে চোখ কুঁচকে কাকিমা বললেন, ভাড়া দিয়েছ? আহা, ভাড়া দিয়েছ? ভাড়া দিয়ে আছি, এ নিয়ে কথা বলবার কি আছে? নির্মলবাবু বললেন, আপনাদের ভাড়া দিয়েছিলাম একখানা ঘর। আপনার বড় ছেলে হঠাৎ বউ নিয়ে এসে শোবার জায়গা পায় না, তাই বাবা দয়া করে বারান্দার অর্ধেকটা পার্টিশন করে দিলেন। আর এখন এসে দেখছি গোটা বাড়িটাই তালা খুলে নিজেদের দিকে নিয়ে আমাদের জন্য মাত্র দুটি ঘর রেখেছেন। এটা কিরকম কথা? 30 টাকা ভাড়া দিয়ে। দেখো, ওসব দয়া দাক্ষিণের কথা তুলো না। আমরা কারোর দয়ার তোয়াক্কা করি না। তুমি নেহাত অকৃতজ্ঞ, তাই এরকম বলছো। তোমার কৃতজ্ঞ থাকা উচিত, এতদিন ধরে বাড়িটা রক্ষা করেছি বলে। দেখছো না কলকাতা শহর কেমন ঠিক ঠিক করছে রিফিউজিতে? জবরদখল হয়ে গেলেই ভালো ছিল। ভবানীপুরের চাউলপটিতে আপনি রিফিউজি দেখছেন কোথায়? তারা সব আরো দক্ষিণে খালি জায়গায় গিয়ে ঘর বেঁধেছে। কারোর বাড়ির তালা ভেঙে তারা ঢোকেনি। তাছাড়া এই বাড়িতে আপনারা তো আমাদের অনুরোধে আসেননি, এসেছিলেন নিজেদের তাগিদে, অন্য কোথাও থাকার জায়গা পাননি বলে। জবরদখল করে আপনারাই তো বসে আছেন। বাড়ির ট্যাক্স দিতে হয় 150 টাকা, আর আপনারা ভাড়া দিচ্ছেন 30 টাকা। কোথা থেকে রনেন এসে দাঁড়ালো। যান যান, বেশি রোয়াব দেখাবেন না। এখন আর আপনাদের ছাগল ভেড়ার রাজত্ব নেই, বুঝলেন? জমানা বদলে গিয়েছে। আপনাদের মতো বুর্জোয়া বাড়িওয়ালা বদমাশদের এখন ঢিট করে ছাড়বো? ওই যে দিয়েছি ওই ঢের। ভালো চান তো সরে পড়ুন। সরে পড়তেই হলো। রনেনের হাব ভাব চেহারা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। স্বীকৃত মালপত্র নিয়ে ওই দুটি ঘরেই ঢুকতে হলো কায়িক ক্লেশে। কতগুলো মালপত্র ঢোকাতে হলো, গুছিয়েও নিতে হলো। ছোট মেয়ে লোপামুদ্রা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএতেও ভর্তি হয়ে গেল। বিপদের সংবাদ পেয়ে ছুটে এলো ছেলেরা। দখলীকৃত বাড়ির অবস্থা দেখে চোখ ছানা বড়া। কিন্তু রনেন আর রনেনের মায়ের বিরুদ্ধে কিছুই করতে পারল না। সকলকে সাবধানে থাকতে বলে ভারাক্রান্ত মন নিয়ে চলে গেল। হলঘরটাই রনেনের আড্ডাখানা। বলে এটা নাকি তাদের দেশোদ্ধারের ক্লাব। সামনের ঢাকা বারান্দার বড় দরজা দিয়ে সব চেলা চামুন্ডারা এসে আসর জমায়। রনেনের বন্ধুরা রনেনকে গাধা বলে, কেননা দুটো ঘর ভারীওয়ালাটাকে সে ছেড়ে দিয়েছে বলে। বলে এখন সবাই ভাড়াটেদের দিকে। তুই বোধহয় মেয়েটা সুন্দর মুখ দেখে ভুলে গেলি। জোরে জোরেই বলে, যাতে কানে যায় তাদের। পাড়া থেকে জুলুম করে চাঁদা তুলে এই ক্লাবের জন্য, তারপর সেই টাকায় নেশা করে। কোনো দিন এত মত্ত হয় যে তাদের চিৎকার চেঁচামেচিতে নির্মলবাবু অতিষ্ঠ হয়ে বইপত্র ঠেলে রাখেন। লোপামুদ্রাও পড়াশুনো করতে পারে না। বিদ্যাবতী বলেন, শুধু তো এরাই অতিষ্ঠ করছে না, জল কল সমস্ত নিয়ে কাকিমা যা করছেন, যা বলছেন, তা এদের দ্বিগুণ। আসলে আসলে আমাদেরকেই তাড়াতে চান এখান থেকে। শেষে উকিলের পরামর্শ নিয়ে টাকা খরচ করে নির্মলবাবু বাড়ি ছাড়ার নোটিশ দিলেন। সেই নোটিশ পাওয়ার পরে তার যা প্রতিক্রিয়া হলো একেবারে তুঙ্গে। শেষে আসল নাটক হলো লোপামুদ্রার পরীক্ষার ঠিক আগে।
সন্ধ্যা 7:30-8টা নাগাদ কোথা থেকে সে বাড়ি ফিরছিল। গেটের কাছে আসতেই অন্ধকারে রনেন তার গায়ে হাত দিল। সঙ্গে সঙ্গে সে পায়ের হিলওয়ালা জুতো খুলে এমন জোরে মুখে মারল যে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গেল। তারপর ছুটে ঘরে এসে কান্নায় ভেঙে পড়ল। মা বাবা ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে, কি হয়েছে? সব শুনে একেবারে ক্ষিপ্ত হয়ে উঠলেন। নির্মলবাবু উত্তেজিত হয়ে বললেন, আজ এর একটা বিহিত করতেই হবে, আজ একটা বিহিত করতেই হবে। বলতে বলতেই দুমদাম ধাক্কা পড়লো দরজায়। সদলে এসে রনেন অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে বলল, খোল, 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 দরজা খোল, আজ দেখাচ্ছি মজা তোদের। ক্রোধে অন্ধ হয়ে নির্মলবাবু দেওয়ালে ঝোলানো পূর্বপুরুষের পাঁঠা বলি দেওয়া রামদাটা টেনে নিয়ে বললেন, হ্যাঁ, খুলছি, খুলছি, আমিও আজ মজা দেখাচ্ছি তোদের। ভীত হয়ে বিদ্যাপতি বললেন, আহা, শোনো শোনো। বলতে বলতে তিনি খুলে দিলেন দরজা। রামদা হাতে নির্মলবাবুর মূর্তি দেখে হঠাৎ ওরা হকচকিয়ে দৌড়ে পালালো সোজা ভবানীপুর থানা। বাড়িওয়ালার বিরুদ্ধে এফআইআর করে বাড়ি ফিরল। মেরে যে রক্তপাত করেছে সে তো দেখাই যাচ্ছে। ইনভেস্টিগেশনে বাড়ি এসে রামদাটাও দেখলো পুলিশ। অবশ্য মেয়ে কলগার্ল কিনা, সত্যি অধিক রাত্রে গাড়ি করে বাড়ি ফেরে কিনা এ বিষয়ে মাথা ঘামালেন না। অপরাধ সাব্যস্ত হলো, বিচার হলো, আইনসঙ্গতভাবে শাস্তিও হলো, বলবার কিছু নেই। আর নির্মলবাবুই যদি জেলে চলে গেলেন, মেয়ে নিয়ে বিদ্যাপতি আর সেখানে থাকেন কোন ভরসায়? রনেন তালা লাগাতে দিল না দরজায়। গায়ের জোরে ঢুকে বন্ধুদের নিয়ে বসে পান নাচাতে লাগলো। যে বাড়ির জন্য বাড়িওয়ালার মাসে মাসে ট্যাক্স লাগে 150 টাকা, সে বাড়ি মাত্র 30 টাকা দিয়ে চিরকালের জন্য নরেনদের হয়ে গেল।